যাদবপুরে প্রায় 60% হিন্দু উদ্বাস্তুরা রয়েছে, রিফিউজিরা রয়েছে। আমি জানি না আপনি নিজে এদেশীয় না উদ্বাস্তু, কিন্তু তাদের পালিয়ে আসতে হয়েছিল বিকজ শুধুমাত্র নিজের ধর্ম বাঁচানো। বাবু কিছু মনে করবেন না ব্যক্তিগত। আমি শুনুন, আমি উদ্বাস্তু পরিবারের সন্তান। আপনি নিজে উদ্বাস্তু পরিবারের সন্তান। স্বজন আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে ফেরি করে তাদের জীবন যাপন করেন, ওইসব বক্তব্য আমাকে বলবেন না। আমি বলতে দিন, এইটা তো আমরা বুঝতে পারি না। আমরা চলে এসেছিলাম যে আমরা কোনো ধর্মীয় শাসনে থাকবো না। নতুন ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, সেজন্যই চলে এসেছিলাম। আমরা এই জন্যে আসিনি যে ওখান থেকে আমাদেরকে খোঁচাচ্ছে। এখনো বহু লোকজন ওখানে আছে, আমারও আত্মীয় স্বজন আছে। ধর্মীয় শাসন ছেড়ে ঘৃণা ভরে আমরা চলে এসেছিলাম একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে। এই বোধটা অনেকের থাকে না। বিকাশ দা, আমি জাস্ট আপনাকে একটা জিনিস জানতে চাইছি যে ওপার বাংলাতে বা ওই সময় পূর্ব পাকিস্তানে আপনার পরিবারকে কেউ মানে থ্রেটের মধ্যে রাখেনি? মাইকের থেকে কেউ চিৎকার করে বলেনি যে এখান থেকে বেরিয়ে যাও বা ধর্মান্তরিত হও? আমার আপনার পরিবার তো এই কারণেই চলে এসছে। আমরা কি এখানে কলকাতায় সস্তায় বাড়ি পাচ্ছিলাম? সে তো সর্বত্রই হয়। না 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 না, আমার পরিবারের জন্য আসেনি, আপনার পরিবারের জন্য আসেনি। এটা জিজ্ঞাসা করুন বাপ ঠাকুরদাকে। তারা চলে এসেছিলেন যে আমরা ইসলাম লালিত দেশে থাকবো না, আমরা ধর্মনিরপেক্ষ শাসনে থাকবো, তাই চলে এসছেন। এই বক্তব্য দেখিয়ে কেন শুরু করছি তার উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে। 1971 সালের বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তানের একটি সামরিক পরাজয়ের ইতিহাস নয়, এটি ছিল উপমহাদেশের রাজনৈতিক, মানবিক এবং সভ্যতাগত ইতিহাসের এক যুগান্তকারী মোড়। এই যুদ্ধের মাধ্যমেই জন্ম নেয় একটা নতুন রাষ্ট্র, বাংলাদেশ, এবং একই সঙ্গে অবসান ঘটে পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের অন্যতম বড় রাজনৈতিক দাবির। তবে এই মুক্তিযুদ্ধের পটভূমি গড়ে উঠেছিল দীর্ঘদিনের বৈষম্য, রাজনৈতিক বঞ্চনা এবং সাংস্কৃতিক দমন পীড়নের মাধ্যমে। পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করা, নির্বাচনের ফলাফল মেনে নিতে পাকিস্তানি সামরিক শাসকদের অনীহা এবং ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি পরিস্থিতিকে ক্রমশ বিস্ফোরক দিকে ঠেলে দেয়। 1971 সালের মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনীর দমন অভিযান শুরু হলে তা দ্রুত এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হয়। যুদ্ধের সময় লক্ষ লক্ষ সাধারণ মানুষ নির্যাতন, হত্যা এবং বাস্তুচ্যুতির শিকার হন। বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়কে বহু ক্ষেত্রে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছিল বলে বিভিন্ন গবেষণা, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি বাঙালি জাতীয়তাবাদী, বুদ্ধিজীবী, ছাত্র, রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা চালানো হয়। এর ফলে কোটি কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। যদিও এই সংঘাতের তাৎক্ষণিক কারণ ছিল পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা, কিন্তু সেই সংঘাতই শেষ পর্যন্ত এমন এক রক্তক্ষয়ী যুদ্ধের জন্ম দেয় যার মধ্যে দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ গণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হয়। 1971 সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে, কিন্তু সেই সময়ের স্মৃতি, ক্ষত এবং শিক্ষা আজও বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের ইতিহাস এবং রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। আমরা যদি একটু পিছনের দিকে চলে যাই, অর্থাৎ স্বাধীনতার পরে পাকিস্তানের রপ্তানি আয়ের প্রায় 60% পূর্ব পাকিস্তান থেকে আসলেও দেশটির শিল্প বিনিয়োগের মাত্র 1/4 এবং আমদানির প্রায় 30% সেই অঞ্চল পেত। এই অঞ্চলের বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ জনসাধারণকে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিয়মিতভাবে উপেক্ষা করত এবং উর্দুকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত। যদিও পূর্ব পাকিস্তানের 10%-এর কম মানুষ এই ভাষাতে কথা বলতো। 1970 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচনের পর এই ভারসাম্যহীনতাগুলো উপেক্ষা করা আরও অসম্ভব হয়ে পড়ে। আওয়ামী লীগের তৎকালীন নেতা এবং সেখানকার সবচেয়ে জনপ্রিয় বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান
পূর্ব পাকিস্তানে ১৬২টি আসনের মধ্যে ১৬০টিতে জয়লাভ করে বিপুল বিজয় অর্জন করেন, যা তাকে সমগ্র দেশ পরিচালনার জন্য গণতান্ত্রিক ম্যান্ডেট প্রদান করে। তবুও রাষ্ট্রপতি জেনারেল ইয়াইয়া খান এবং পশ্চিম পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। তাদের এই অস্বীকৃতি যে কোনো সাংবিধানিক সমাধানের চূড়ান্ত ভাঙন চিহ্নিত করে, যা সংকটকে সাময়িক দমনপীড়ন এবং অবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিকে ঠেলে দেয়। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে একটি পূর্ব পরিকল্পিত সামরিক হামলা শুরু করে, যার লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, হিন্দু অধ্যুষিত অঞ্চল, রাজনৈতিক কর্মী, ছাত্র এবং সুশীল সমাজ। ঢাকার বিস্তীর্ণ এলাকা অন্ধকারে নিমজ্জিত করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হন। মেহেরুন্নেসা চৌধুরীর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষ্য সহ প্রত্যক্ষদর্শীদের বিবরণে ছাত্রদের পরিকল্পিত হত্যাকাণ্ড, শিক্ষকদের মৃত্যুদণ্ড এবং নারী অপহরণের বর্ণনা রয়েছে। ৭১ সালে যখন পাকিস্তান বাহিনী বেপরোয়া হয়ে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করেছিল, পাক শাসক এবং তাদের অনুগত সেনাবাহিনী অন্ধভাবে বিশ্বাস করত যে হিন্দু মাত্রই ভারতের দালাল এবং কাফের। এরা ধর্মচ্যুত আওয়ামী নেতাদের প্রভাবিত করে পাকিস্তানের অখণ্ডতা বিনাশের চেষ্টা করছে এবং সেই উদ্দেশ্যে হাত মিলিয়েছে পাকিস্তানের চির দুশমন ভারতের সাথে। তারা স্থির বিশ্বাসে উপনীত হয়েছিল, বাঙালির তথাকথিত স্বাধীনতা আন্দোলনকে দমন করতে হলে পূর্ব পাকিস্তানকে প্রথমে হিন্দু শূন্য করতে হবে। ফলে ২৫শে মার্চ রাত্রিবেলা থেকে নিদারুণভাবে হিন্দু নিধন শুরু হয়। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হতে লাগলো। এই সম্প্রদায়ভুক্ত কিশোর, তরুণ এবং যুবতীদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা শুরু হলো। যুদ্ধকালীন নারী নির্যাতন সম্পর্কে ব্যাপক গবেষণা করা M.A. হাসান লিখেছেন, এই সময়ে প্রায় ৪ লক্ষ নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। এদের মধ্যে হয়েও ২,০২,৫৫৭ জন দেশে থাকতে বাধ্য হয়েছিলেন, আর ১,৩১,২৫৫ জন ধর্ষণের শিকার হওয়ার পর শরণার্থী হয়ে চলে গিয়েছিলেন ভারতে। তাদের মধ্যে ৩ ভাগের ২ ভাগ ছিল বিবাহিতা এবং ১ ভাগ কুমারী। শতকরা হিসেবে প্রায় ৪৪ ভাগ ছিল কুমারী। অর্থাৎ হিন্দু নারীরা, বিশেষত কুমারীরাই বেশি পরিমাণে বর্বর পাক বাহিনীর ধর্ষণের শিকার হয়েছিল। অধিকাংশ ধর্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকত রাজাকার এবং আল বাদার বাহিনী। তারা পাক বাহিনীকে যুবতী নারীদের সন্ধান জানাতো বা নিজেরাই যুবতীদের ধরে তুলে নিয়ে যেত এবং তুলে দিত পাক বাহিনীর হাতে। ধর্ষণ শেষে পাক বাহিনী অনেকের জন্য কেটে দিয়ে হত্যা করত, কারোর স্তর কেটে দিয়ে উল্লাসে মেতে উঠত, কাউকে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ফেলে দিত। শহর এলাকাতেই বেশিরভাগ ধর্ষণ ঘটেছে পাক সেনাদের দ্বারা। ৭১ সালে পাকিস্তানের কাছে যুদ্ধের মানে ছিল স্পষ্টত দুটি। তখন তারা যেন পণ করে মাঠে নেমেছিল। কিশোর, তরুণী, যুবতীদের নির্বিচারে ধর্ষণ করে তাদের খুন করা। খুনের সংখ্যাগত দিকটি বিচার করলে এর চেয়ে বড় ধ্বংসযজ্ঞের উদাহরণ ইতিহাসে আর পাওয়া যায় না। এই ৯ মাসে পাকিস্তানিরা যে ভয়াবহ বর্বরতা দেখিয়েছিল, যুদ্ধের ইতিহাসে এমন নক্কারজনক পাশবিক উদাহরণ আর একটাও পাওয়া যায় না। ৭১-এর নারী নির্যাতনের ওপর ব্যাপক গবেষণাকারী M.A. হাসানের যুদ্ধ এবং নারী গ্রন্থে প্রদত্ত তথ্য মতে ওই ৯ মাস ধর্ষিত হয়েছিলেন প্রায় ৪.৫ লাখ নারী। হাসানের হিসেব ধরে যদি অন্য একটি হিসেব করি, তাহলে দেখতে পাই বাঙালি মুক্তিযুদ্ধকালীন গড়ে প্রতিদিন ধর্ষিতা হয়েছেন ১৬৯১ জন। সেই সময়ে বাংলার ৩/৪ বেশি হিন্দু ধর্মাবলম্বী প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিল ভারতে। যারা ভারতে যেতে পারেনি তাদের বেশিরভাগই হয় পাক সেনা বা রাজাকার শান্তি কমিটির হাতে নিহত হয়েছিল, নতুবা প্রাণ রক্ষার্থে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। প্রখ্যাত লেখক যতীন সরকার সেই সময়ে তার স্ত্রী, শ্যালক, শ্বশুর প্রমুখের ধর্মান্তরিত হওয়ার ঘটনার প্রসঙ্গে লিখেছেন, ফুলবেড়িয়া গ্রামের বাড়িতে রাজাকারদের অত্যাচারে এবং পাক সেনাদের দৌরাত্ম্যে টিকতে না পেরে তারা ময়মনসিংহ শহরে চলে যায় এবং সেখানে গিয়ে তার স্ত্রী সহ পরিবারের সকলে মিলে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য হয়। মুসলমান হওয়ার ফলে ময়মনসিংহ শহরে তারা নিরাপদে থাকতে পারবে এই আশায়।
সেই সময় ময়মনসিংহ শহরে থাকতে প্রায় সব হিন্দুই ধর্মান্তর করতে বাধ্য হয়। বাংলাদেশে আরও অনেক স্থানেই এইরকম ঘটনা ঘটেছিল, কিন্তু কাগজপত্রে সেই সবের বিবরণ খুব কম ধরে রাখা হয়েছে। অন্য আরও একজন লেখক স্বরচিত সরকার ৭১-এর বাগেরহাট গ্রন্থে লিখেছেন, বাগেরহাট জেলায় এই ধরনের প্রচুর ধর্মান্তর হয়েছিল। এই ধর্মান্তরিত হিন্দুদের গরুর মাংস খাইয়ে তাদের মুসলমানত্বকে পাকা করা হয়। মারা গেলে পোড়ানোর বদলে তাদের কবর দেওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদদাতা পিটার আর কান একটি জাতি এখন দ্বিধাবিভক্ত এই শিরোনামের প্রতিবেদনে লিখেছেন, সেনাবাহিনী হিন্দুদের গ্রাম পুড়িয়ে দেয়, হিন্দুদের বাড়ি লুট করতে লুটেরাদের উৎসাহিত করে, সেনাবাহিনীর নির্দেশে তাদের সহযোগীরা হাতুড়ি শাবল নিয়ে স্থানীয় মন্দির ভেঙে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সেনাবাহিনীর একটি তালিকায় হিন্দুদের সম্পত্তিকে বিদেশি সম্পত্তি এবং অন্য তালিকায় শত্রু সম্পত্তি বলা হয়েছে। যাই বলা হোক না কেন, তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলা হয়। বাংলাদেশে ১৯৪১ সালে হিন্দু জনসংখ্যা ছিল শতকরা ২৮ ভাগ। ১৯৪৭ সালে ভারত ভাগের অব্যাহতির পর তা শতকরা ২২ ভাগে এসে দাঁড়ায়। এরপর থেকেই সংখ্যালঘুদের ওপর ক্রমাগত অত্যাচার এবং নিপীড়নের ধারাবাহিকতায় সেখানে ক্রমশ হিন্দুদের সংখ্যা কমতে থাকে। ১৯৬১ সালে ১৮.৫%, ১৯৭৪ সালে কমে দাঁড়ায় ১৩.৫%, ১৯৮১ সালে ১২.১% এবং ১৯৯১ সালে ১০% এসে দাঁড়ায়। সাম্প্রতিক সময়গুলিতে হিন্দুদের শতকরা হার ৮ ভাগেরও নিচে নেমে এসছে বলে অনুমিত হয়। ২০১১ সালে পরিচালিত জরিপ বলছে ২০০১ থেকে ১১ সালের মধ্যে প্রায় ১০ লাখ হিন্দু বাংলাদেশ ত্যাগ করেছে। তারপরেও আমাদের দেশের কিছু প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিন্দুদের বাংলাদেশ ত্যাগ করে ভারতে আসাকে জাস্টিফাই করার জন্য এইরকম কিছু স্টেটমেন্ট দেন, তখন সত্যিই অবাক লাগে।